যে কোনো অপরাধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ক্লোজড করা লোক দেখানো, মন্তব্য মানবাধিকার কর্মীদের। যখন জনমত তৈরি হয় তখন আমরা দেখি যে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়, পরবর্তীতে সাসপেনশন উইথড্র করা হয় অথবা ক্লোজ থেকে তাকে আরো ভালো পোস্টিং দেওয়া হয়। অপরাধী হিসেবে এসআই মাসুদকে গ্রেফতার করা উচিত বলছেন আইনজীবীরা। 2013 সালের নির্যাতন নিবারণ আইনে আদালতে যাওয়ার পরামর্শ। মাসুদ যেটা করেছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনাল অফেন্সের কারণে মামলা হওয়া উচিত, ইনভেস্টিগেশন হওয়া উচিত প্রপার, সাধারণ একজন ক্রিমিনাল হিসেবে, নট এজ এ পুলিশ অফিসার। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ওপর মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত, বলছেন সংস্কৃতি কর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি। রাজধানীর হাজারীবাগে গুলিতে অপারেশন কমান্ডার সহ জেএমবির 2 সদস্য নিহত। পুলিশ বলছে এরা চেকপোস্টে হামলায় জড়িত, মারা গেছে বন্দুকযুদ্ধে। রংপুরে চলছে সেনাবাহিনীর শীতকালীন মহড়া, দরবারে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি, প্রশাসনিক কার্যক্রম বন্ধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং 7% প্রবৃদ্ধি লক্ষ্য রেখে মুদ্রানীতি ঘোষণা। বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% নির্ধারণ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ওঠার পর ওই সদস্যকে ক্লোজড বা প্রত্যাহারের সংস্কৃতিকে লোক দেখানো বলে অভিহিত করেছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তারা আরো বলছেন, 2-1টি ব্যতিক্রম ছাড়া ওইসব সদস্যের বিচার তো হয়ই না, বরং আরো ভালো পোস্টিং হয়। এ অবস্থায় ভুক্তভোগীদের থানা পুলিশের কাছে ধর্ণা না দিয়ে 2013 সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করতে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওমর ফারুকের রিপোর্ট। আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে। গত শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে নিরাপত্তা হেফাজতে নিয়ে নির্যাতন, 5 লাখ টাকা চাঁদা দাবি এবং না দেয়ায় বেড়িবাঁধে ক্রসফায়ারে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত অগ্রগতি অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে থানা থেকে প্রত্যাহার। 4 দিন পরও শেষ হয়নি তেজগাঁও বিভাগের ডিসির কাছে দায়ের করা রাব্বির অভিযোগের তদন্ত। যেখানে নির্যাতন, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টার মতো ফৌজদারি অপরাধের অভিযোগ, সেখানে ওই এসআইকে প্রত্যাহার এবং বিভাগীয় তদন্তের পুলিশি উদ্যোগ কতটা যৌক্তিক? আইন ও সালিশ কেন্দ্রের প্রধান তদন্ত কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, প্রত্যাহার করা অপরাধী পুলিশ সদস্যদের বিচার হওয়ার নজির কেমন? যখন জনমত তৈরি হয় বা এমন ঘটনা ঘটে যেটার সাথে প্রভাবশালী মহল যুক্ত হয়েছে এবং এটি প্রতিবাদ হচ্ছে বা মিডিয়াতে আসছে, তখন আমরা দেখি যে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সময় দেখেছি অনেককে ক্লোজ করা হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে, পরবর্তীতে সাসপেনশন উইথড্র করা হয় অথবা ক্লোজ থেকে তাকে আরো ভালো পোস্টিং দেওয়া হয়। এই স্বেচ্ছাচারিতা থেকে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির মতো ভুক্তভোগীদের সুবিচার দিতে 2013 সালে প্রণয়ন করা হয়েছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন। অন্য সব আইনের উপর প্রাধান্য দেয়া এই আইনে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, এতে শারীরিক নির্যাতনের পাশাপাশি হুমকি দেয়াকেও নির্যাতন হিসেবে গণ্য করা হয়েছে। দ্বিতীয়ত, সুযোগ রাখা হয়েছে সরাসরি দায়রা জজ আদালতে মামলা করার। তৃতীয়ত, ভুক্তভোগী কিংবা তার আত্মীয় নয় এমন ব্যক্তি, এমনকি যে কোনো প্রত্যক্ষদর্শীও এই মামলা করতে পারবেন। চতুর্থত, এই মামলার তদন্ত করবেন পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা। এবং পঞ্চমত, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করতে হবে। পরিসংখ্যান বলছে, আইনটি হওয়ার পরে 3 বছরে এই আইনে সারা দেশে মামলা হয়েছে মাত্র 2টি। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আইনটির যথাযথ প্রয়োগ না হওয়ার জন্য দায়ী করেছেন পুলিশকে। বলছেন, গোলাম রাব্বির ঘটনায় থানা পুলিশের আরো ভূমিকা রাখার বাধ্যবাধকতা ছিল। মাসুদ যেটা করেছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। আমি আইনজীবী হিসেবে মনে করি
যে তার বিরুদ্ধে এই ক্রিমিনাল অফেন্সের কারণে মামলা হওয়া উচিত, ইনভেস্টিগেশন হওয়া উচিত প্রপার, সাধারণ একজন ক্রিমিনাল হিসেবে, নট এজ এ পুলিশ অফিসার। 2013 সনে আইন থাকার পরেও আমরা কেন মাত্র সারা বাংলাদেশ জুড়ে 2টো মামলা দেখতে পাচ্ছি? তাহলে পুলিশের তরফ থেকে এখানে ব্যারিয়ার সৃষ্টি করার কিছু অভিযোগও আমাদের কাছে আসে। আপনারা যখন তাকে নিয়ে গেলেন, সে তো নিজেই ছিল ওখানে, যে আমাকে এভাবে টর্চার করছে। মাসুদকে দেখলাম উনি বারবার সবগুলো ডিনাই করছেন। ডিনাই তো করবেনই, সেটাকে কেন এফআইআর হিসেবে ট্রিট করতে পারবেন না? কেন ওসি সাহেব নিজে দায়িত্ব নিয়ে এফআইআর করলেন না তার বিরুদ্ধে? কেন পরবর্তী ব্যবস্থাগুলো নিলেন না? আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা মনে করেন, অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করা গেলে নিরাপত্তা হেফাজতে রাব্বীদের নির্যাতিত হওয়ার ঘটনা কমে আসবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 2 সদস্য নিহত হয়েছে। এদের একজন সংগঠনের ন্যাশনাল অপারেশন কমান্ডার আব্দুল্লাহ ওরফে নোমান ও অপরজন কামাল ওরফে হিরণ। হিরণ গাবতলী ও আশুলিয়াতে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আগে গ্রেপ্তার হওয়া জেএমবির 3 সদস্যের কাছ থেকে গোপন বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর হাজারীবাগের বেরিবাজ সংলগ্ন শিকদার মেডিকেল কলেজের পাশে থাকা নতুন রাস্তায় অবস্থান নেয়। এ সময় 2টি মোটরসাইকেলে পালিয়ে যেতে থাকা জেএমবি সদস্যরা পুলিশের উপরে গ্রেনেড নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। পরে পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা 2 জন জেএমবি সদস্য গুলিবিদ্ধ হন। অপর মোটরসাইকেলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 2টি পিস্তল, একটি শুটার গান এবং একটি মোটরসাইকেল আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে। একজন হচ্ছে আব্দুল্লাহ ওরফে নোমান, প্রায় 3 থেকে 3.5 বছর যাবৎ জেএমবির এই অংশের অপারেশনাল চিফ হিসাবে বা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেছে। হিরণ গাবতলীর পুলিশ মার্ডার এবং আশুলিয়ার পুলিশ মার্ডারের সাথে জড়িত, এবং আজকে যে মোটরসাইকেলটি এখানে পাওয়া গেছে তাদের সাথে কালো রঙের একটি পালসার মোটরসাইকেল সিরিয়াল নাম্বার সহ হুবহু আমাদের আগের তথ্যের সাথে মিলে গেছে। দুপুরে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া 3 জেএমবি সদস্য আরমান, মুসাব এবং নূর মোহাম্মদকে আদালতে নেওয়া হয়। এক সংবাদ ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, রাজধানীকে ঘিরে বিভিন্ন এলাকায় আস্তানা গেড়ে নাশকতার চেষ্টা করছে জেএমবি। এরই মধ্যে এরকম 14-15টি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার ঠেকানো এবং বর্তমান সরকারকে যে কায়দায় ফেলার জন্যই এরাই এই ধরনের ঘটনা সংঘটিত করছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে, এবং এরাও জিজ্ঞাসাবাদে অনেকে স্বীকার করেছে। তো এই গ্রুপে শিবির থেকে আসা বেশ কিছু সদস্য যোগদান করেছে। ঢাকার আশেপাশে তারা কতগুলো বাসা নিয়েছিল। এই পর্যন্ত ঢাকা এবং ঢাকার আশেপাশে মিলে আমরা 14টার মতো বাসা, যেগুলো তারা ভাড়া নিয়েছিল বিভিন্ন সময় এবং আস্তানা গিয়েছিল, সেগুলো সন্ধান পেয়েছি, সেখানে অভিযান চালিয়েছি। তো এই মুহূর্তে এরা ঢাকায় খুব একটা নেই, ঢাকার আশেপাশে কিছু আছে। ডিবির যুগ্ম কমিশনার আরো জানান, সারা দেশে সংঘটিত সাম্প্রতিক সময়ের বেশিরভাগ ঘটনায় দায়ী জেএমবির এই গ্রুপটি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু সুর সম্রাট আলাউদ্দিন খানের নামাঙ্কিত আলাউদ্দিন সঙ্গীতায়ন পুড়িয়ে দেওয়া হয়। ধ্বংস করা হয় প্রতিষ্ঠানটিতে থাকা মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ। এ ঘটনাকে সঙ্গীতের উপর মৌলবাদী চক্রের পরিকল্পিত বড় ধরনের আঘাত বলে মনে করছেন সংস্কৃতিকর্মী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য, জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু সুর সম্রাট আলাউদ্দিন খানের মহাপ্রয়াণের পর ব্রাহ্মণবাড়িয়া শহরের এই বাড়িটিতে স্থাপন করা হয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। মুক্ত বুদ্ধির সঙ্গীত চর্চা চলে এই বাড়িটিকে ঘিরে। গত মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে শাস্ত্রীয় সঙ্গীতের এই প্রতিষ্ঠানটির মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশিক্ষণদম এই তবলাগুলিও নাই, সব যন্ত্র পুরাই দিয়ে দিছে তারা। আগুন লাগায় তারা নিজেদের যে অসৎ চরিত্রটা ওইটা প্রদর্শন করছে। এই ঘটনাকে সংস্কৃতির উপর বড় ধরনের আঘাত আখ্যায়িত করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংস্কৃতি কর্মী সহ সংশ্লিষ্টরা। আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনকে তিলে তিলে কত কষ্ট করে যে পর্যায়ে নিয়ে এসেছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই ঘটনার সুচারু বিচারের প্রার্থনা করছি। মুক্তিযুদ্ধের চেতনা এবং সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যারা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করে না, স্বাধীনতার যারা চেতনাকে বিশ্বাস করে না,
আমাদের মুক্ত সংস্কৃতিকে যারা বিশ্বাস করে না তারা এর মধ্যে সম্পৃক্ত আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, ফলাফলগুলো পেলেই জাতির সামনে সেগুলো তুলে ধরা যাবে। 1956 সালে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে নৃত্যকলা ও শাস্ত্রীয় সঙ্গীত সহ 5টি বিভাগে 3 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গেল বছর বিএনপি জামায়াত জোটের হরতাল অবরোধের সময় রংপুরের মিঠাপুকুরে বাসে গান পাউডার আর পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার 1 বছর আজ। সেদিনের ঘটনায় 6 জন মারা গিয়েছিলেন এবং অন্তত 25 জন অগ্নিদগ্ধ হয়েছিলেন। নিহতদের পরিবারের সদস্যদের এখন আর কেউ খোঁজ নেয় না। আর এই ঘটনায় দায়ের করা মামলার অধিকাংশ আসামি রয়েছে পলাতক। সুশীল সমাজের প্রতিনিধিরা এই মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন নির্ধারিত সময়ে শেষ হবে বিচার কাজ। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। বিএনপি জামাত জোটের টানা হরতাল অবরোধের সময় 2015 সালের এই দিনে রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিহতদের স্বজনরা তাদের স্মরণে কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, ঘটনার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করা হলেও এ পর্যন্ত আর কেউ তাদের খোঁজ রাখেনি। স্বামী কিংবা স্বজন হারিয়ে তাদের অনেকেরই এখন দিন কাটছে অতি কষ্টে। আমার বাবা যে সন্ত্রাসীগুলো পোড়া দিয়ে মারছে তাদের অবিলম্বে আমি বিচার চাই, সেই রকম কঠোর শাস্তি চাই সরকারের কাছে। আমি কিভাবে বাচ্চাদের লেখাপড়া শিখে, কিভাবে খাওয়া না খায়, কিভাবে কি করা না খায়, এখনো খোঁজ খবর কেউ নিতে আসলো না। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ 90 কার্যদিবসে শেষ করার কথা থাকলেও 60 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মাত্র 3 জনের। যেহেতু এটি একটি স্পর্শকাতর মামলা এবং এই মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে এই মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করবে বলে আমাদের বিশ্বাস। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বিচার কাজ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই মামলার আইনগত দিকগুলো মেনে সাক্ষী সাক্ষ্য দেওয়া এবং মামলার দ্রুত একটা নিষ্পত্তি করা। ঘটনার দিনই এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে 87 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 50 জনকে আসামি করে মামলা করেন। পরে তদন্ত শেষে 132 জনকে আসামি করে গত বছরের 15 নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 55 জন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রংপুরে অনুষ্ঠিত হলো সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া। দ্বিমাত্রিক এই মহড়ায় সেনাবাহিনীর সঙ্গে অংশ নেন বিমান বাহিনীর সদস্যরাও। 66 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মহড়ায় যুদ্ধের নানা কলা কৌশল অনুশীলন করেছেন সেনা সদস্যরা, যেখানে শত্রুর আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণের শত্রুকে পরাস্ত করার পদ্ধতি ব্রিগেড গ্রুপ আক্রমণ অনুশীলন করেছেন তারা। মহড়ায় ব্যবহার করা হয় অত্যাধুনিক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং MiG-29 বিমান। পাগলা পীরে সেনাবাহিনীর এই অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। দর্শক, ইস্তেমার মাঠে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখছেন। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানেই। বেশ কিছু কষ্ট নিয়ে হয়তো আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এমনও হতে পারে দুপুরে অনেকেই খান নাই। তা আমরা যারা পুলিশে কাজ করি, কষ্টের ভিতরে কাজ করা কিন্তু আমাদের প্রকৃতি, আমরা এটা করে থাকি। আর আমরা যারা বিভিন্ন ইউনিট থেকে এখানে আসছি, 3টা দিন একটু কষ্ট হবে, এটা আমরা মেনেই নিব। তারপরেও সরকার তথা গাজীপুরের জেলা পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা রেখেছে আপনাদেরকে ভালো অবস্থায় রাখার জন্য। আমি ব্যক্তিগতভাবে এটা দেখেছি এবং এর জন্য আমি পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এসপি গাজীপুরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যতটুকু জানি আপনাদের এখানে থাকা এবং খাওয়ার মোটামুটি সুবন্দোবস্ত আছে। তারপরেও বাড়ির ইউনিট থেকে এখানে আসছেন, কিছুটা কষ্ট তো হবে এবং এটা মেনেই নিতে হবে। আমার সামনে যারা বাম ধারে দাঁড়িয়ে আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা ব্রিফিং শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। আমি কয়েকটা কথা বলে শেষ করব, আপনারা অনুগ্রহ করে আমাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। আমি যেটা আগেও বলেছি, আমরা এখানে 3টা জায়গায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় ডিউটি করি।
দর্শক, টঙ্গীর ইজতেমা মাঠে পুলিশের উদ্দেশ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখছিলেন। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানেই। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। কর্মবিরতি সমর্থনে প্রথম দিন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে তালা ঝুলছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে তা পূরণের আহ্বান জানান শিক্ষার্থীরা। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 8 মাস ধরে আন্দোলন করে আসছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরত শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের প্রস্তাব চাওয়ার কথা উল্লেখ করে এই বিষয়ে দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন শিক্ষকরা। আমাদের সাথে মাননীয় শিক্ষামন্ত্রী যেমন আলোচনা হয়েছে, আরো বিভিন্নভাবে আলোচনার প্রচেষ্টা চলছে। তা আমরা বিশ্বাস করি অনতিবিলম্বেই এই আমাদের যে কর্মবিরতি এর অবসান হবে। আমাদের শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই যে সেশন জটের যে আপনার যে অভিশাপ থেকে আমাদের ছাত্রদেরকে আমরা মুক্তি দিয়েছি, যেটা গত 40 বছর যাবৎ এটা আমাদের উপরে এটা চেপে ছিল। কিন্তু এই জায়গা থেকে আমরা তো আবার ওই জায়গায় ফেরত যেতে চাই না। তো সেই জন্য আমরা চাচ্ছি একটা দ্রুত সমাধান, শান্তিপূর্ণ সমাধান এবং আপনার সম্মানজনক সমাধান। ছেলে মেয়েদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা তাদের যে ক্লাস পরীক্ষা যেটুকুন বিঘ্নিত হচ্ছে ওইটা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। আমাদের কাছে চমৎকার আইডিয়া আছে। এদিকে অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। ফাঁকা পড়ে আছে ক্লাসরুম ও বিভাগীয় ভবনগুলো। মর্যাদা আদায়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানিয়েছেন শিক্ষকরা। একই অবস্থা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। তালা ঝুলছে প্রশাসনিক ভবন সহ সব ক্লাসরুমে। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেনি কোনো শিক্ষার্থী। আন্দোলনের কারণে কার্যত বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। এছাড়া বরিশাল ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। অষ্টম জাতীয় পে স্কেলে যে সকল অসঙ্গতি এবং বৈষম্য সৃষ্টি হয়েছে, আমরা মনে করি এটা একটি ভুল বুঝাবুঝি বড় ধরনের। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে যদি বসেন, 10 মিনিটের জন্য কথা বলেন, এই সমস্যা দূর হয়ে যাবে। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ইজাদ শৌমিক, সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আব্দুল আহাদ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন ফিরদৌস সোহাগ। প্রথমে চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইজাদ শৌমিকের কাছে। শৌমিক। ইশরাত, টানা চতুর্থ দিনের মতো শিক্ষকদের যে আন্দোলন চলছে, সেই শিক্ষকদের আন্দোলনে আমি সকাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকই কিন্তু তাদের যে ক্লাস পরীক্ষা সেটি কিন্তু নিচ্ছেন না এবং তারা সর্বাত্মক যে কর্মবিরতি সেটি কিন্তু পালন করছেন। এবং সকাল থেকে আমি এই যে আর্টস ফ্যাকাল্টি যেটি রয়েছে কলাভবন, সেই কলাভবনের আমি প্রত্যেকটি জায়গায় ঘুরে দেখলাম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে ফ্যাকাল্টিগুলো রয়েছে এবং যে সেগুলোও ঘুরে দেখলাম। কোনো শিক্ষকই কিন্তু তারা তাদের ক্লাস পরীক্ষায় অংশ নেননি। শুধুমাত্র যে সেমিস্টার ফাইনাল সহ কয়েকটি অনুষদের যে কয়েকটি বিভাগের যে পরীক্ষাগুলো রয়েছে সেটি তারা নিয়েছেন এবং কয়েকটি আমি দেখলাম যে কয়েকটি বিভাগের ভাইবা ছিল সেটি নিয়েছেন। এর বাইরে কিন্তু সব ধরনের শিক্ষা কার্যক্রম যেটি সেটি বন্ধ রয়েছে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি একটি বিভাগের সামনে রয়েছে এবং সেই বিভাগের যে শিক্ষকদের যে রুমগুলো রয়েছে, কোনো শিক্ষকই কিন্তু তাদের সকাল থেকে এই কক্ষগুলোতে আমি দেখতে পাচ্ছি কোনো শিক্ষকই তারা সেখানে যোগ দেননি এবং তাদের কক্ষগুলোতে তালা ঝুলছে এবং যে ক্লাস রুমগুলো রয়েছে সেই ক্লাসরুমগুলো কিন্তু আমি ফাঁকা দেখতে পাচ্ছি এবং শিক্ষকরা ক্লাসে আসেননি এবং ছাত্রছাত্রীরা যারা এসেছিলেন তারাও কিন্তু ফিরে গেছেন এবং তারা কবে আসলে সেই ক্লাসরুমে প্রবেশ করতে পারবেন এবং তাদের নিয়মিত শিক্ষা গ্রহণ করতে পারবেন সেটি তারা জানেন না। এবং শিক্ষক নেতাদের সঙ্গে
আমি সকালে কথা বললাম যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং মহাসচিব, তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে 8ম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের যে অবমূল্যায়ন করা হয়েছে তারা অভিযোগ করছেন এবং সরকারের যে প্রশাসনের যে সিনিয়র সচিব তাদেরকে জাতীয় অধ্যাপকদের পর্যায়ে এনে শিক্ষকদের এক প্রকার অবমূল্যায়ন করা হয়েছে এবং তাদের গত 40 বছর ধরে টাইম স্কেল সহ যে সুযোগ সুবিধা তারা পাচ্ছিলেন বর্তমান স্কেলে সেটি কিন্তু রহিত করা হয়েছে এক প্রকার তারা অভিযোগ করছেন। ইশরাত, আপনাকে একই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এই কারণে শিক্ষকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন কিন্তু ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে এবং তারা সরকারের কাছে জানিয়েছেন যেন শিক্ষকদের এই দাবি মেনে নেওয়া হয় না, যদি না নেওয়া হয় তবে সেক্ষেত্রে শিক্ষক ছাত্ররা সম্মিলিতভাবে আন্দোলনের নামার একটা হুমকিও ছাত্র সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো ইশরাত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আহাদ, সেখানকার খবর জানতে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ ইজাজ। আপনি যেটি বলছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সত্ত্বেও যে পূর্ব নির্ধারিত যে কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সিলেট কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রম। আপনারা জানেন যে আমি এখন যেখানে আছি সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয়ে 6টি ফ্যাকাল্টি রয়েছে, কিন্তু এই 6টি ফ্যাকাল্টির মধ্যে 4টি ফ্যাকাল্টিরই পূর্ব নির্ধারিত তাদের পরীক্ষা ছিল। এই সবগুলো পরীক্ষা মূলত গত সোমবার থেকে বন্ধ রয়েছে। তো একই অবস্থা আসলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকরা বলছে যে যেহেতু তারা গত 8 মাস তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিল এবং ক্লাস পরীক্ষা নিয়মিত নিচ্ছিল, কিন্তু এখন তাদের আর এই ক্লাস পরীক্ষা নেওয়ার তাদের আর কোনো সুযোগ নেই। যতক্ষণ যদি সরকার তাদের এই দাবিগুলো মেনে নেয় তবে হয়তো তারা এই আবার আগামী রোববার থেকে তারা আবার ক্লাস পরীক্ষায় ফিরে যাবে। তো আমি এখন আসলে কথা বলবো, আমার সাথে আছেন এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যিনি মৎস্য অনুষদের আমিনুর রশিদ, আমি কথা বলবো তার সাথে। স্যার, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে পূর্ব নির্ধারিত পরীক্ষা, কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ে সেটি হচ্ছে না। তো ছাত্রদের যে ক্ষতি হয়ে যাচ্ছে এই বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন? দেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের মূল কাজ হচ্ছে ছাত্রদেরকে পড়ানো, গবেষণা করা, পরীক্ষা নেওয়া। কিন্তু আমরা 8 মাস আন্দোলনের পরে যখন আমাদের সমস্যার সমাধান হয় নাই, সে কারণে আমরা এখন রাস্তায়। আমাদের কাজ কিন্তু রাস্তায় আন্দোলন করে না বা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে না। সরকার আমাদের দাবি মেনে নিক, আমাদের স্যারদের ন্যায্য দাবি সেটা মেনে নিক, আমরা অবশ্যই ক্লাসে ফিরে যাব। আমি এখানে বলে রাখি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে একদিনের জন্য কোনোদিন ক্লাস পরীক্ষা বন্ধ হয় নাই, কোনো সেশন জট নাই। আমরা চাই না যে আমাদের ছাত্রছাত্রীরা যারা এতদিন কোনো সেশন জোটে পড়ে নাই তারা কোনো সেশন জোটে পড়ুক। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীদের জন্যই আমরা আবার ক্লাসে ফিরে যাই, আমরা আমাদের গবেষণা কাজে নিমগ্ন হই এবং আমরা আমাদের কাজ চালু করি। কিন্তু সরকার আমাদের ন্যায্য দাবি, শিক্ষকদের ন্যায্য দাবি, সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিক, আমরা সেটাই চাই এবং আমরা অতি দ্রুত ক্লাসে ফিরে যাই। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আপনারা যেটা শুনলেন যে শিক্ষক বললেন যে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তবে হয়তো তারা আবার ক্লাস পরীক্ষায় ফিরে যাবে এবং শিক্ষার্থীরা অতীতে কখনো এই বিশ্ববিদ্যালয়ের সেশন জোটে পড়েনি, হয়তো আগামীতেও তারা পড়বে না যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। এবং যে পরীক্ষাগুলো পিছিয়েছে সেগুলো তারা শুক্রবার বা শনিবারে বন্ধের দিনে সেগুলো তারা পুষিয়ে দিবেন যদি সরকার তাদের দাবি মেনে নেয়। তো এই হলো আজকে সারাদিনের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির সবশেষ খবর। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। আমি সকাল থেকে আছি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা দেশের অন্যান্য স্থানের মতো অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মতো বরিশাল বিশ্ববিদ্যালয় সকাল থেকে ধর্মঘট চলছে। আজকে 4 দিন অতিবাহিত হলো। এখানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে এই ধর্মঘটের কারণে কিন্তু পরীক্ষা গ্রহণ এবং ক্লাস নেওয়া সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে এবং অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আমরা কথা বলেছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, তারা একটি কথা আমাদেরকে বলেছে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সেশন জটের তারা আশঙ্কা করছে। তাদের বক্তব্য হচ্ছে এটাই যে নতুন এই বিশ্ববিদ্যালয়টিতে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তারা কিন্তু যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করতে এসেছিল সেটা কিন্তু ব্যাহত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। কথা বলেছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন স্যারের সাথে। তিনি আমাদেরকে একটা কথা বলেছেন যে তারা কিন্তু এই ধর্মঘট চালিয়ে যাবার পক্ষে নয়, তারা ক্লাসে যোগদান করতে চান এবং তারা এটাও বলেছেন যে কর্মক্ষেত্রে ফিরতে চান, কিন্তু তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের বক্তব্য অনুসারে যে এটা হচ্ছে মর্যাদা রক্ষার জন্য একটা আন্দোলন এবং এই কথাটি নিশ্চিত করে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মক্ষেত্রেও ফিরতে চাচ্ছেন না। শিক্ষকরা সকালে আসেন এবং সময় মতো তারা আবার ঘুরে ফিরে চলে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন না, পরীক্ষা নিচ্ছেন না। এই হচ্ছে মোটামুটি এখানকার শিক্ষা কার্যক্রমের অবস্থা। আর
আরেকটা জিনিস বলে রাখি, বরিশাল বিশ্ববিদ্যালয়টি হচ্ছে একেবারেই নবীন বিশ্ববিদ্যালয়, 4 বছর বয়স কেবলমাত্র। ধীরে ধীরে বাড়ছে এখানে শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষকদের সংখ্যা, কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে তাতে এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই ছিল মোটামুটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘটের সর্বশেষ খবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবৃদ্ধির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ইজাদ শৌমিক, সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আব্দুল আহাদ ও বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ফেরদৌস সোহাগ যোগ দিয়েছিলেন আমাদের সাথে। অষ্টম বেতন কাঠামোতে অসঙ্গতি বিষয়ের গ্রহণযোগ্য ও ফলপ্রসূ সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নূর ইসলাম নাহিদ। সকালে রাজধানীর আগারগাঁয়ে নবনিযুক্ত শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সদস্যদের ওরিয়েন্টেশনে প্রোগ্রাম শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, সকলের কাছে একটা সম্মানজনক সমাধান যাতে হইতে পারে এই বিষয়ে আমরা একমত হয়ে আমরা কিছু অগ্রসর হয়েছি। আমরা আশাবাদী যে এটা এগুবে এবং এটা সফল হবে। একটা কথা বললেই তো লগে লগে তার একটা সমাধান হয়ে যায় না, তার একটা কার্যক্রম শুরু করতে হয়। কিভাবে এই সমস্যাটার সমাধান করে একটা সুন্দর সুরাহায় পৌঁছতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে এবং আমরা সেই কাজটাই এখন চালিয়ে যাচ্ছি। দুপুরের সময় আরো থাকছে। শনিবার থেকে বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমানোর সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শীত উপেক্ষা করে দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বেতন বৈষম্যের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগে টিকিট বিক্রি হলেও দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত চিকিৎসকেরা কোনো রোগী দেখেননি। ফলে চিকিৎসা করাতে এসে ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে বহির্বিভাগে কর্মবিরতি চললেও জরুরি বিভাগে যথারীতি রোগী দেখেছেন চিকিৎসকরা। অষ্টম বেতন স্কেলে চিকিৎসকদের প্রতি বৈষম্যের অভিযোগ এনে গত 11 জানুয়ারি 4 দিনের কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসকরা। প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকে আমি টিকিট কাটছিলাম, কিন্তু আমি যখন ডাক্তারের কাছে যাই তখন ওনারা বলতেছে আজকে কোনো নাম এন্ট্রি করা যাবে না, আপনি চলে যান। সোমবার এখানে এসে টিকিট করছি, টিকিটের ভিতরে গেছি বেরো বলে ডাক্তার নেই। কেন নাই? ডাক্তারদের কিসের কর্মবিরতি, আপনি আগামী দিন আসেন। গতকালকে আসছি তাও একই কথা বলে, আজকে আসছি তাও একই কথা বলে, কিন্তু ডাক্তার পাইতেছি না। আমরা বেতন নিয়ে না, আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করছি এবং আমরা জানি যে আমাদের আন্দোলনের জন্য রোগীদের কিছু ক্ষতি হচ্ছে। আমরা সকাল 8টা থেকে 12টা পর্যন্ত রোগী দেখি। আমরা অবশ্যই রোগীদের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। তারপরেও যে রোগীগুলো থেকে যাচ্ছে আমরা 2টার পরে আমরা সেই রোগীগুলো দেখে যাচ্ছি। আন্দোলন আজকে শেষ হবে, তারপরে আমাদের 26 ক্যাডার এবং প্রকৃতি বিষয়ক সমন্বয় পরিষদ ওনারা বসে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন, আমরা ওই অনুযায়ী আন্দোলন চালিয়ে যাব। দর্শক, অষ্টম বেতন স্কেলে মেডিকেল চিকিৎসকদের বেতন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, রঞ্জন, বেতন স্কেল এবং টাইম স্কেল পুনর্বহালের দাবিতে এখানকার চিকিৎসকরা যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটি কিন্তু তারা, আমরা দেখেছি 12টা থেকে 2টা পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত সেটি চলমান ছিল। এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে আসলে আমার পিছিয়ে যে জায়গাটি, এটি আসলে টিকিট কাউন্টার বলা হয় একে। এই টিকিট কাউন্টার পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুবই ফাঁকা, এবং এখানে যেই সংখ্যক লোক অন্যান্য দিন দেখা যায় সেই সংখ্যক লোক কিন্তু এখন আজকে দেখা যাচ্ছে না। এর একটি কারণ হচ্ছে যে এই আজকের এই কর্মবিরতির ফলে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আসলে যারা এখানকার রোগী এসেছিলেন তারা অনেকেই আমরা দেখেছি যে আসলে চিকিৎসা নিতে এসে তারা ফিরে গেছেন। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আসলে যেই এখানকার চিকিৎসা কার্যক্রম 12টা থেকে 2টা পর্যন্ত বন্ধ রাখা হলেও এখানকার যে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে এবং যারা টিকিট নেবেন তাদেরকে 2টার পরে চিকিৎসকরা দেখবেন। তো সে বিষয়টি আসলে রোগীদের একটি বড় অংশই হয়তো ভুল বুঝেছেন, এবং আমরা অনেককেই দেখেছি আসলে 12টা কিংবা 12:30 নাগাদ যত পরিমাণ রোগী এখানে ছিলেন তাদের একটি অংশ আবার চলে গিয়েছেন। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম 2টার পর রোগীদের যখন ডাক্তাররা আবার রোগী দেখা শুরু করলেন তখন আমরা রোগীদের অনেকেই ভিতরে ঢুকেছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই প্রধান ফটকটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা বলছেন যে চিকিৎসা দেওয়া বন্ধ থাকলেও
কিন্তু টিকিট দেওয়া বন্ধ ছিল না, টিকিট কিন্তু তারা দিয়েছেন এবং সে কারণে টিকিট দেওয়া এই মুহূর্তে বন্ধ হচ্ছে। তো যারা টিকিট নিয়েছেন ইতিমধ্যে তারা অনেকেই উপরে গিয়েছেন। তো চিকিৎসকদের সাথে আমরা যে চিকিৎসক নেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের এই কর্মসূচি 10 তারিখে ঘোষণা করা হয়েছিল এবং 11 তারিখ থেকে কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছিল এবং সেই কর্মসূচিটি চলমান থাকার কথা ছিল 17 তারিখ পর্যন্ত। তো রোগীদের এই ভোগান্তি এবং রোগীদের বিষয়টি মাথায় রেখে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 3 দিন আগেই তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন এবং সেই মোতাবেক কিছুক্ষণ আগে ঘোষণা দেওয়া হয়েছে যে 17 তারিখ নয়, আজকেই এই কর্মসূচির শেষ দিন হিসেবে তারা ঘোষণা করেছেন এবং বাকি যে 3 দিন, এই 3 দিন অন্যান্য দিনের মতো তারা যথারীতি দুপুর 2টা পর্যন্ত রোগী দেখবেন এবং তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। তো তারা বলছেন যে আসলে এটি শুধু চিকিৎসকদের নয়, বরং যে 26টি ক্যাডারের কথা বলা হচ্ছে যারা 8ম পে স্কেলে দাবি করছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো, তাদের যে মর্যাদা সেটি ক্ষুণ্ণ করা হয়েছে, তো সেই মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে তারা অন্যান্য ক্যাডারদের সাথেই সহমত পোষণ করে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে আগামীকাল তাদের যে নীতি নির্ধারণী যে পর্যায়ে আছে তাদের সাথে তারা বৈঠক করবেন এবং বৈঠকের পর যদি কোনো সিদ্ধান্তে তারা পৌঁছতে না পারেন সেক্ষেত্রে হয়তো আরও পুনরায় ভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে। রঞ্জন। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের কর্মবিরতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তারেকুজ্জামান শিমুল। বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% নির্ধারণ করে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর বলেন, চলতি অর্থ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.8 থেকে 6.9% মধ্যে থাকবে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে প্রবৃদ্ধির হার 7% পৌঁছাবে বলে মনে করেন গভর্নর। চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয় গত বছরের 30 জুলাই। এতে কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্য রেখে প্রথমার্ধের জন্য বিনিয়োগ বান্ধব ও নমনীয় মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থ বছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি 7% ধরার পাশাপাশি মূল্যস্ফীতি ধরা হয় 6.2%। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন মুদ্রানীতির ঘোষণা দেন গভর্নর ডক্টর আতিউর রহমান। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% এবং সরকারি খাতে ঋণ প্রবাহ 18.7% নির্ধারণ করা হয়েছে। এবারে খাদ্য জ্বালানি বহির্ভূত মূল্যস্ফীতি 6.8% আর সার্বিক মূল্যস্ফীতি 6.1% লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন 6.8 থেকে 6.9% প্রবৃদ্ধি এবং ইনফ্লেশন করছি প্রজেক্ট 6.1%। তবে বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থ বছর শেষে এই প্রবৃদ্ধির হার 7% স্পর্শ করতে পারে বলে আমরা অনুমান করছি। এছাড়াও বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 6.75 ও 4.75 নির্ধারণ করা হয়েছে। ঋণের সুদের হার কমছে উল্লেখ করে গভর্নর বলেন, বেসরকারি খাতে ঋণ ও আমানতের সুদের পার্থক্য 5% নিচে নেমে এসেছে। উৎপাদন ও মূল্য পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সংযত কিন্তু সমর্থনমূলক মুদ্রানীতি ভঙ্গি দিয়ে যাচ্ছি। এবারে প্রথমত আমরা নীতি সুদ হারগুলো কমিয়েছি। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো এবং রিভার্স রেপো হার 50 বেসিস পয়েন্ট কমিয়ে যথাক্রমে 6.75 ও 4.75% করা হয়েছে। এছাড়াও দেশে উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর উপর গুরুত্ব দেন গভর্নর। মধ্যবিত্ত গড়ে উঠছে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতিসংঘের কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা, 6 জন নিহত, আইএস জড়িত বলে ধারণা। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের বি গ্রুপের ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে আজ সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক দল। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আর এ গনিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 98 বছর বয়সী বিএনপির এই প্রবীণ রাজনৈতিক বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে গত রাত 10টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হুমায়ুন খানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
রানা প্লাজার মতো দুর্ঘটনাগুলোকে জিম্মি করে বায়ারদের অতি মুনাফার চেষ্টা, চুক্তিমূল্য থেকে কম মূল্য প্রদান এবং সমন্বয়হীনতার কারণে বাংলাদেশের পোশাক শিল্প খাত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আজ রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে সাপ্লাই চেইনে দুর্নীতির বিষয়ে টিআইবি এবং টিআই জার্মানির যৌথ উদ্যোগে এক গবেষণা প্রতিবেদন প্রকাশের সময় একথা বলেন তিনি। প্রতিবেদনটি পোশাক কারখানা, বিদেশি বায়ার, বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি ও এজেন্ট সহ 70 অংশীদারের তথ্য ও সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে পোশাক খাতের বিভিন্ন পর্যায়ে তথ্য গোপন ও অনিয়ম এড়িয়ে যেতে ঘুষ লেনদেন এবং কারখানা ও বায়ারদের নৈতিক আচরণ বিধি গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়। তাদের যে ব্যবসায়িক এবং আর্থিক ক্ষমতা, সেটিকে আমাদের সুশাসনের ঘাটতি, দুর্ঘটনা হয়েছে, রানা প্লাজা ট্র্যাজেডি হয়েছে, সেইটিকে এক ধরনের সুযোগ নিয়ে একটা প্রবণতা আমরা দেখতে পাই। আমাদের প্রডিউসার, আমাদের এক্সপোর্টার্সদেরকে অনেক সময় যে ধরনের বিভিন্নভাবে জিম্মি করে উচ্চ মুনাফা অর্জনের প্রবণতা দেখতে পাই। কোর্ডের মধ্যে কোনো ধরনের সহযোগিতা কিন্তু নাই বললেই চলে, এবং কোঅর্ডিনেশন নাই, সমন্বয় নেই। যার ফলে অ্যাকর্ড হয়তো এক ধরনের স্ট্যান্ডার্ড বলছে, অ্যালায়েন্স হয়তো আরেক ধরনের স্ট্যান্ডার্ড বলছে, যার ফলে আমাদের কোম্পানিগুলো অনেক সময় ঝুঁকির সম্মুখীন হচ্ছে, এবং অ্যাকর্ড যে প্রত্যাশা পূরণ করতে পারলেও হয়তো অ্যালায়েন্সের প্রত্যাশা পূরণ করা সম্ভব হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকির সৃষ্টি হচ্ছে। মশার যন্ত্রণা থেকে বাঁচতে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও অবাধে ব্যবহার হচ্ছে মশার কয়েল। তবে অভিযোগ উঠেছে কিছু অসাধু প্রতিষ্ঠান অনুমোদনহীন মশার কয়েল বিক্রি করছে সারা দেশে। এসব কয়েলে ক্ষতিকর রাসায়নিকের আধিক্যের কারণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। বিশেষজ্ঞরা সরকারের তদারকি জোরদারের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাহসিনা জেসের প্রতিবেদন। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। দরজা জানালা আটকে রেখে মশার কয়েল ব্যবহার করেও মিলছে না মশার যন্ত্রণা থেকে মুক্তি। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরা, কারণ বাজারের কিছু নিম্নমানের মশার কয়েলের ধোঁয়ায় তাদের শারীরিক নানা সমস্যায় পড়তে হচ্ছে। মশার উপদ্রব অনেক বেশি। সন্ধ্যাবেলা দরজা জানলা খোলা রাখা যায় না, যা হাতের কাছে যে মশার কয়েল পাই সেটাই ব্যবহার করি। কয়েল জ্বালালে আমরা অনেক ধোঁয়া হয় ঘরে, যার কারণে অনেক কাশি হয়, দম বন্ধ হয়ে আসে। সম্প্রতি এক সেমিনারে জানানো হয় কিছু অসাধু কোম্পানি মশার কয়েলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত অনুমোদিত সর্বোচ্চ 0.3 মাত্রার চেয়ে বেশি পরিমাণে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রাসায়নিক ব্যবহার করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভুয়া পিএইচপি নাম্বার ও বিএসটিআই লোগো ব্যবহার করে এসব মশার কয়েল বাজারজাত করছে 30টিরও বেশি দেশীয় বেনামি কারখানা। বাংলাদেশে এখন বর্তমান বাজারে অনেক কয়েল আছে, যে কয়েলগুলোর মধ্যে WHO রিকমেন্ডেড ইনসেক্টিসাইড ব্যবহার করা হলেও সেটা মাত্রা দেখা যাচ্ছে অনেক বেশি। যদি এত বেশি মাত্রা ইনসেক্টিসাইড কয়েলের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব কয়েল বিক্রি বন্ধ করতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের যেগুলো আইন প্রয়োগকারী সংস্থা আছে, মোবাইল কোর্ট আছে, এগুলোর মাধ্যমে অনতিবিলম্বে আমরা যদি এই কারখানাগুলো বন্ধ করে দিতে পারি, তাহলে আমরা অনিরাপদ কয়েল থেকে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি সেটা আমরা কমিয়ে আনতে পারি। মশা তাড়াতে কয়েল, স্প্রে এসব রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে মশা প্রতিরোধ করার উপর জোর দেন এই বিশেষজ্ঞরা। জনসচেতনতা সৃষ্টি। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। আগামী শনিবার থেকে বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে সচিবালয় মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজার মূল্যের সাথে সামঞ্জস্য করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও বিশ্ববাজারে ডলারের বিপরীতে ইউরোর দরপতন হওয়ায় ইউরোজোনে পণ্য রফতানিকারকদের প্রণোদনা দিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সভায়। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগর মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, কপালটা খুললো।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন দুপুর পর, তো এই সময়টাতে কিন্তু বাণিজ্য মেলায় যারা সকালে আসলেন তারা হয়তো চলে যাচ্ছেন এবং যারা বিকেলে আসবেন তারা কিন্তু এখন ওইভাবে আসার প্রস্তুতি নেননি। তো এখন পর্যন্ত মেলাতে কিন্তু তারপরেও দর্শনার্থী বেশ আছে এবং আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে যেমনটা দেখেছি প্রায় প্রত্যেকটি স্টলে ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাকের দোকানে তো সবসময় ভিড় থাকে, লেডিস আইটেমের দোকানে তো আরও মানে সবসময় ভিড় থাকে, গৃহস্থলী থেকে শুরু করে সব ধরনের দোকানেই কিন্তু দর্শনার্থীর একটু ঢু দেয়া যেটাকে বলে সেটা কিন্তু আমরা দেখেছি। ফুলের দোকানেও দেখেছি, ব্যতিক্রমী জিনিসের প্রতি কিন্তু মানুষজনের একটু আলাদা ঝোঁক আছে, সেই ঝোঁকের থেকে কিন্তু তারা দোকানে যাচ্ছেন এবং তারা দাম দর করে পণ্য কিনছেন। তো এর সাথে যে পণ্যগুলো ছিল ভারী ধরনের, অর্থাৎ যে আসবাবপত্র প্যাভিলিয়নগুলোতে আমরা গিয়েছি, তো সেখানে তারা যেমনটা জানিয়েছে যে এইবার রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকার কারণে গতবারের চেয়ে তারা হয়তো যে এই মেলার পরে অর্থাৎ মেলাতে তারা যে পণ্য প্রদর্শন করছেন সেগুলোর যে পরবর্তীতে যে রপ্তানি আদেশ পাওয়া সেগুলো হয়তো একটু বেশি পাবেন গতবারের তুলনায়, এরকম কথা কিন্তু তারা জানিয়েছেন। আর আমরা দর্শনার্থীদের সাথে কথা বলেছি, দর্শনার্থীরা কিন্তু একটু এবার বলছেন যে গতবারের চেয়ে এবার কেমন যেন একটু ছাড়া ছাড়া লাগছে, এবার খুব একটা মেলা জমে ওঠার যে বিষয় আছে সেগুলো কিন্তু সবার কাছেই একটু মনে হচ্ছে যে আরেকটু বিদেশি প্যাভিলিয়নগুলো যেমনটা না আসার কারণে একটু কমে গেছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু মেলাটা বেশ চলছে। তারপরেও যারা এখন পর্যন্ত যে বিক্রি নিয়ে যে বিক্রেতারা যে কথাগুলো বলেছেন তা যে তারা কিন্তু চাচ্ছে পণ্য দর্শনার্থীদের চোখে পড়ানোর মতো পণ্য নিয়ে এসেছেন এবং সেই পসরা সাজিয়েছেন, কিন্তু সেই মোতাবেক বিক্রি টিক্রি কিন্তু এখনও জমে ওঠেনি, যদিও মেলার মাঝামাঝি সময়। তো তারপরে যে আগামী দিনগুলোতে হয়তো বিক্রি বাড়বে এমনটা কিন্তু তারা সবসময় এই প্রত্যাশার কথাই আমাদের শুনে আসে। তো ইশরাত, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই মুহূর্তে এই ছিল সর্বশেষ খবর। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ক্রেতা দর্শনার্থীদের সমাগমের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যান্ত্রিক ত্রুটির কারণে টানা 2 দিন ধরে বন্ধ রয়েছে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম। এতে আখ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। চলতি মৌসুমে 6,525 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 1,050 মেট্রিক টন চিনি উৎপাদনের পর বন্ধ হয়ে যায় মিলটি। মিলটি বন্ধ থাকায় আখ চাষিরা আখ সরবরাহ করতে না পারায় চরম বিপাকে পড়েছে। গত 18 ডিসেম্বর মিলটি আনুষ্ঠানিকভাবে চালু হবার পর যান্ত্রিক ত্রুটির কারণে এ পর্যন্ত 9 দিন বন্ধ থাকে। ই-সেবা বাস্তবায়নে এখন থেকে একসঙ্গে কাজ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং অ্যাক্সেস টু ইনফরমেশন এটওয়াই প্রকল্প। এটওয়াই নির্মিত ই-ফাইল ও বিভিন্ন সেবা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ দুটি সংস্থার মধ্যে চুক্তি সই হয়। এর মাধ্যমে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প এবং যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে ই-ফাইল সহ বিভিন্ন ই-সেবা বাস্তবায়ন করবে। এছাড়া ই-সেবা বাস্তবায়নের বিষয়ে প্রচার, সচেতনতা তৈরি, প্রশিক্ষণে কাজ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। ছিল আমরা সেগুলোকে অ্যাক্টিভেট করার জন্য পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য ঘুড়ি র্যালি করেছে ঢাকাবাসী সংগঠন। বেলা 11টার দিকে র্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরফিন সিদ্দিক। প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করে সংগঠনটি। টিএসসি চত্বর থেকে শুরু হওয়া আনন্দ মিছিলে অংশ নেন সংগঠনের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন ধরনের রং বেরঙের ঘুড়ি হাতে বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে ঘুরে দোয়েল চত্বর হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয় র্যালিটি। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সকালে ফরিদপুরে পৌঁছায় সময় সংবাদের দলটি। জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় সময় সংবাদ নিয়ে নিজেদের অনুভূতি জানাতে সেখানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান এবং খবর প্রচারের প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন দর্শকরা। এছাড়া সময় সংবাদকে এগিয়ে নিতে নানা মতামতও দেন তারা। কি দেখতে ভালো লাগে, আরো কি দেখতে চান, সময় আসতে আমাদের প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা?
মুক্তিযুদ্ধের উপরে কন্টিনিউ একটা প্রচার রাখা বোধহয় উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সময় টিভি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। আমি পার্সোনালি সংবাদের জন্যই সময় টিভি দেখি। দেশের জনগণকে নিয়ে যে একটা বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে তাদের যেই চিন্তা চেতনা সেটা প্রকাশ করার ভঙ্গিটা যেন আরেকটু বৃদ্ধি পায়। সময় টেলিভিশনের লাইভ সংবাদগুলো আমরা বেশি পছন্দ করি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জাতিসংঘের কার্যালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলা এবং গোলাগুলিতে 3 পুলিশ সহ 7 জন নিহত হয়েছেন। এই 7 জনের মধ্যে 4 জন হামলাকারী বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। হামলা দায়ভার এখনও কেউ স্বীকার না করলেও পুলিশের ধারণা হামলার সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত। এরই মধ্যে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11টায় জাকার্তায় আত্মঘাতী বোমা হামলা হয় একটি শপিং মলের সামনে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে 1.5 কিলোমিটার দূরে পাকিস্তান ও তুরস্ক দূতাবাসের কাছে পরপর 6টি বোমার বিস্ফোরণ হয়। একই সঙ্গে চলে গুলিবর্ষণ। হামলাকারীদের প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী মাঠে নামলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন, আহত হন আরো অনেকে। পুলিশের তথ্য মতে 12 থেকে 14 জন হামলা চালায়। এর মধ্যে 4 হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়। বাকিদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীরা একটি সিনেমা হলে বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে। হামলার দায়ভার এখনো কেউ স্বীকার না করলেও দেশটির নিরাপত্তা বাহিনীর ধারণা জঙ্গি গোষ্ঠী আইএস এর সম্পৃক্ততা রয়েছে। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এই ধরনের হামলা করে ইন্দোনেশিয়াকে কোনোভাবে পরাজিত করা যাবে না। আমরা এর পেছনে যারা দায়ী তাদের খুঁজে বের করব। এর আগে 2009 সালেও জাকার্তায় 2টি বিলাসবহুল হোটেলে হামলা চালায় সন্ত্রাসীরা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। পাঠানকোট জঙ্গি হামলা নিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত পিছিয়ে গেল ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। তবে নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। শুক্রবার ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠানের কথা থাকলেও তা হচ্ছে না বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন আয়োজন করে জানিয়ে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। এর আগে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের নেতা মাওলানা মাসুদ আজহার সহ সংগঠনটির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের দাবি করে পাকিস্তান। তাকে গৃহবন্দী নাকি কারাগারে নেওয়া হয়েছে সে বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে এই বিষয়ে পাক সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে ভারত। এদিকে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে দেশটির সরকারের প্রতি চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বঙ্গবন্ধু গোল্ড কাপের বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। প্রতিপক্ষ সাফের সেমিফাইনালিস্ট মালদ্বীপ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ অলিম্পিক দলকে। স্ট্রাইকারদের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় জনি তপলিসদের। তাই মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় গঞ্জালো মরেনোর দল। যদিও কাজটা সহজ হবে না বলে মনে করছেন অনেকেই, কেননা সেরা দল না নিয়ে এসেও প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছে মালদ্বীপ। তাই এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে রেড স্ন্যাপার্সদের। তাই স্বাগতিকদের কোনো ছাড় দেবে না আসরের সবচেয়ে হাই প্রোফাইল কোচ রিকি হারবার্টের দল। অন্যদিকে সেমিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। তাই ফুটবলাররাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা দিতে। যদিও রনির ইনজুরির কারণে এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ক্লোজড করা লোক দেখানো বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। 2013 সালের নিবারণ আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ওপর মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত বলছেন সংস্কৃতি কর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি।
রাজধানীর হাজারীবাগে গুলিতে অপারেশন কমান্ডার সহ জেএমবির 2 সদস্য নিহত। পুলিশ বলছে এরা চেকপোস্টে হামলায় জড়িত, মারা গেছে বন্দুকযুদ্ধে। জনগণই দেশের শক্তি, সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। রংপুরে শীতকালীন মহড়া শেষে দরবারে বললেন প্রধানমন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি। একই দাবিতে আন্দোলনে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি। এবং শনিবার থেকে বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমানোর সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।